আজকে আমাদের আলোচনার বিষয় বাক্য। সেই সঙ্গে বাক্য তৈরি হতে গেলে বা বাক্যকে গঠন করতে গেলে কোন কোন শর্তের প্রয়োজন তাও আমরা এই ভিডিওয় আলোচনা করব। সুতরাং আজকের ভিডিও বেশ তাৎপর্যপূর্ণ। প্রথমত আমরা আসি বাক্য সম্পর্কে। বাক্য বিষয়ে অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা আছে, এমনকি দু একটা প্রচলিত ব্যাকরণ বইয়েও এটা দেখা যায় যে সেখানে সংজ্ঞার্থ প্রসঙ্গে বলা হয় বাক্যে কতগুলো শব্দের সমন্বয়ে গঠিত বক্তার মনের ভাব যখন প্রকাশ পায় সেটা বাক্য হয়ে ওঠে। আমরা আজকের এই ভিডিওয় এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে বাক্যে কখনোই কোনো শব্দ বসে না। আবারও বলছি, কথাটি খুব তাৎপর্যপূর্ণ। বাক্যে কোনো অবস্থায় শব্দ বসে না। তাহলে বাক্যে কি বসে? না, বাক্যে বসে পদ। এই শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কি? না, শব্দ যার কোনো নির্দিষ্ট অর্থ থাকে না। মনে রাখবো, শব্দের নির্দিষ্ট অর্থ থাকে না, কিন্তু একটি পদের সুনির্দিষ্ট অর্থ থাকে। এই জন্য পদ বাক্যে ব্যবহৃত হতে পারে, কিন্তু শব্দ বাক্যে ব্যবহৃত হতে পারে না। একটা উদাহরণ আমরা দেখি। ধরা যাক মাথা। মাথা মাথা এটি একটি শব্দ। মাথায় রাখবো, এটি একটি শব্দ, এটা কিন্তু পদ নয়। এই শব্দটি তখনই পদ হবে যখন এর সঙ্গে কোনো বিভক্তি যোগ হবে। আমরা কারক বিভক্তি সম্পর্কে একটা ভিডিও দিয়েছি, মানে 3টে ভিডিও দেওয়া হয়েছে কারক বিষয়ে। তার মধ্যে প্রথম যে ভিডিওটি দেওয়া হয়েছিল সেখানে এই শব্দ পদ সম্পর্কে বিশদ আলোচনা করা আছে। এখানে খুব অতি সংক্ষেপে দু একটা কথা বলি যে যদি এই শব্দের সঙ্গে কোনো বিভক্তি যোগ হয় তবেই এটি পদে পরিণত হতে পারে, তার পূর্বে নয়। মাথা, এটা একটা বলা হলো শব্দ। এর নির্দিষ্ট অর্থ নেই, কেননা এর সঙ্গে কোনো বিভক্তি যোগ নেই। এটি বাক্যে ব্যবহৃত হতে পারে না। অনেকে বলতে পারে মাথা, এর নির্দিষ্ট অর্থ আছে, মাথা মানে এটা মস্তক, এটাকে বোঝায়। কিন্তু সত্যি কি মাথা মানে তাই? মাথার অর্থ কি নির্দিষ্টভাবে কেবল মস্তককেই বোঝায়? না, তা বোঝায় না। আমরা উদাহরণ নিই, বাক্যে বসাই, বোঝা যাবে। মাথা শব্দটি দিয়ে কয়েকটা বাক্য দেখি। প্রথমত, আমার মাথায় কথাটা নেই। 2 নম্বর, সে গ্রামের মাথা। 3 নম্বর,
পাঁচু মাথা মোটা। 4 নম্বর, রতনের অঙ্কে মাথা নেই। আমরা এখানে 4টে বাক্য নিলাম মাথা শব্দ দিয়ে। প্রথম বাক্যে আমার মাথায় কথাটা নেই, মাথায় মাথা। দ্বিতীয় বাক্যে সে গ্রামের মাথা। তৃতীয় বাক্যে পাঁচু মাথা মোটা, সরি এখানে মাথা হয়ে গেছে। 4 নম্বর বাক্যে রতনের অঙ্কে মাথা নেই। আর একটু বক্স করে দেখার চেষ্টা করি, এগুলোকে আমি বক্স করে দিচ্ছি বোঝার জন্য। প্রথমে কি আছে, আমার মাথায় কথাটা নেই। আমার মাথায় কথাটা নেই মানে এখানে কি মাথা বলতে মস্তক মানে শরীরের অঙ্গ বোঝাচ্ছে, নাকি এখানে স্মরণ অর্থে অর্থাৎ মনে রাখা অর্থে বোঝাচ্ছে? তাহলে আমার মাথায় কথাটা নেই মানে কথাটা আমার মনে নেই, তাহলে এখানে শরীরের অঙ্গ বোঝালো না। দ্বিতীয় বাক্যে সে গ্রামের মাথা, এখানে দেখা যাচ্ছে মাথা সে আবার শরীরের অঙ্গ অর্থেও বোঝাচ্ছে না, আবার আগের বাক্যের যে স্মরণ অর্থে বসেছিল সে অর্থেও বসছে না, মানে ব্যবহৃত হচ্ছে না। কি অর্থে না, সে গ্রামের মাথা এখানে মাথা বলতে মোড়ল বা প্রধান অর্থে বোঝাচ্ছে। তৃতীয় বাক্যে বলা হয়েছে পাঁচু মাথা মোটা। এখানে মাথা আগের বাক্যে প্রধান বা তারও পূর্বের বাক্যে স্মরণ কোনো অর্থে বসেনি, এখানে বসেছে কি নির্বোধ অর্থে, যে পাঁচু মাথা মোটা মানে নির্বোধ পাঁচু। চতুর্থ বাক্যে বলা হয়েছে রতনের অঙ্কে মাথা নেই। এই বাক্যে দেখা যাচ্ছে অঙ্কে তার পারদর্শিতা বা তার অঙ্ক বিষয়ে যে জ্ঞান সেটা নেই, অর্থাৎ অঙ্ক বোঝার যে ক্ষমতা রতনের তা নেই, সেটা বোঝাচ্ছে। তাহলে 4টে বাক্য আমরা দেখলাম, 4টে বাক্যে কোথাও কিন্তু মাথা শব্দটি শরীরের অঙ্গ অর্থে বোঝায়নি। তার মানে এর থেকে বোঝা গেল যে শব্দের নির্দিষ্ট অর্থ নেই এবং বাক্যে কখনোই শব্দ কিন্তু বসে না, বাক্যে বসে পদ। আর পদ হতে গেলে কি লাগবে, বলা হয়েছিল শব্দের সঙ্গে লাগবে বিভক্তি। প্রথম শব্দে আমরা দেখছি মাথা, এর সঙ্গে বিভক্তি কি আছে, অন্তস্থ অ। এই শব্দের সঙ্গে অন্তস্থ অ যোগ হয়ে এটি হয়েছে মাথায়, মানে একটা পদ, তখন এর একটা নির্দিষ্ট অর্থ এসে গেছে। দ্বিতীয় বাক্যে বলা হয়েছে সে গ্রামের মাথা, এখানে মাথা শব্দের সঙ্গে শূন্য বিভক্তি যোগ হয়েছে, ফলে এটিও এখানে নির্দিষ্ট অর্থে বসেছে। তৃতীয় বাক্যে দেখা যাক পাঁচু মাথা মোটা, এখানেও মাথা শব্দের সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে এবং চতুর্থ বাক্যেও শূন্য বিভক্তি যুক্ত হয়েছে মাথার সঙ্গে, ফলে মাথা হয়েছে একটি পদ, নির্দিষ্ট অর্থ বহন করেছে। এই জন্য তাই আজ থেকে আমরা মাথায় রাখবো বাক্যে কোনো অবস্থায় শব্দ বসে না, বাক্যে বসে পদ। বাক্যে কতগুলো পদ বসে, কতগুলো পদ সমূহের দ্বারা কি হয় না, বক্তার যে মনের ভাব তা যদি যথাযথভাবে বা সম্পূর্ণভাবে প্রকাশ পায় এবং তা যদি কখনো কোনো অবস্থায় শ্রোতার মনে শোনার ইচ্ছে বা আকাঙ্ক্ষা না রাখে, তবেই তাকে আমরা বলবো বাক্য।
বোঝা গেল বিষয়টি আশা করি। এবার আমরা আসি একটি বাক্য তৈরি হতে গেলে মানে গঠন হতে গেলে কোন কোন শর্তের প্রয়োজন, অর্থাৎ একটা বাক্য নির্মাণের জন্য কোন কোন শর্ত লাগে। বাক্য নির্মাণ করতে গেলে বা বাক্য তৈরি হতে গেলে তার তিনটে শর্তের প্রয়োজন। কি কি না, একটি শর্তের নাম হচ্ছে যোগ্যতা। বানানগুলো একটু সচেতনভাবে লিখব, যোগ্যতা। দ্বিতীয় শর্ত হচ্ছে আকাঙ্ক্ষা। খুব সচেতনভাবে লিখব কিন্তু বানান, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানান কি লিখলাম? আ কয় আকার, উ কয়ে মূর্ধনস্ব আকার। এটা কয়ে মূর্ধনস্ব, এটা অনেকে ইয়ই খ খিয়ই খ সব বলে থাকেন, কিন্তু শব্দটি তা নয়। আসলে এটি এই বর্ণটি কয়ে মূর্ধনস্ব, ক আর মূর্ধনস্ব যোগ হয়ে হয়েছে এই বর্ণটি, তাই এর নাম কয়ে মূর্ধনস্ব। এবং আকাঙ্ক্ষা বানানটি আ কয়াকার, উ কয়ে মূর্ধনস্বয় আকার, উই ক্ষয়ে না, মাথায় রাখবো। তাহলে বাক্য নির্মাণের শর্ত প্রথমটা পেলাম কি? যোগ্যতা। দ্বিতীয়টা পেলাম আকাঙ্ক্ষা। তৃতীয় শর্তের নাম আসক্তি। যেটা উচ্চারণ করছি এটা আসক্তি। আ দন্তীয় স তয়ে তয়ে রস্বীকার, তয়ে তয়। কোনো অবস্থায় এটা নয়, কয়ে তয় নয়, এটা ভুল, তয়ে তয়। এবং এর মাথায় অবশ্যই মাত্রা দিতে হবে, মাথায় রাখবো, কারণ এটা যদি মাত্রা না দিই ও হবে, এটা ও হয়ে যাবে, আর মাত্রা দিলেই হবে তয়ে তয়। ওকে, তাহলে বাক্য নির্মাণের শর্ত কটা পেলাম? না, বাক্য নির্মাণের শর্ত পেলাম তিনটে। কি কি পেয়েছি? 1 পেলাম যোগ্যতা, 2 পেলাম আকাঙ্ক্ষা, 3 পেলাম আসক্তি। এবার আমরা এই তিনটে সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমত আসি যোগ্যতা। যোগ্যতা মানে কোনো কিছু করার যে ক্ষমতা রাখা, সেটা সঠিকভাবে। একটা উদাহরণ নিই, দেখি, বোঝার চেষ্টা করি। মাছ আকাশে ওড়ে। বাক্যে কি লেখা হলো? মাছ আকাশে ওড়ে। একটু লক্ষ্য রাখি, বাক্যটা কি শুদ্ধ? না, বাক্যটি শুদ্ধ নয়, বাক্যটি অশুদ্ধ। এটা একটি ভুল বাক্য। কেন না, মাছ এর কোনো অবস্থায় যোগ্যতা নেই আকাশে ওড়ার। মাছ কোনোদিন আকাশে উড়তে পারে না, তাই এটি অশুদ্ধ বাক্য। কারণ মাছের আকাশে ওড়ার কি নেই? যোগ্যতা নেই। তাই এই বাক্যটি হলো যোগ্যতাহীন বাক্য। মনে রাখবো, এই বাক্যটির নাম যোগ্যতাহীন বাক্য। তাহলে সঠিক বাক্যটি কি হবে? না, সঠিক বাক্যটি হবে মাছ জলে সাঁতার কাটে। আরেকটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি। মানুষ চোখ দিয়ে
শোনে। মানুষ চোখ দিয়ে শোনে। এই বাক্যের দিকে আমরা লক্ষ্য রাখি, চোখের কি কোনো ক্ষমতা আছে, চোখের কি যোগ্যতা আছে শোনা কাজটি করার? কোনো অবস্থায় চোখের কিন্তু শোনা ক্ষমতা নেই। চোখ কি করতে পারে? চোখ দিয়ে দেখা যেতে পারে। চোখের ক্ষমতা হচ্ছে দর্শন, দেখা। তাই চোখের যোগ্যতা নেই শোনা। তাই এটিও একটি ভুল বাক্য, এটিও যোগ্যতাহীন বাক্য। এর যোগ্যতাপূর্ণ বাক্য অর্থাৎ যথার্থ বাক্য হলে কি হবে? মানুষ চোখ দিয়ে দেখে, মানুষ চোখ দিয়ে কি না দেখে, বোঝা গেল? আবার এটাও লেখা যেতে পারে, মানুষ চোখের জায়গায় কান দিয়ে শোনে। শোনা যেহেতু ছিল, তাহলে কান দিয়ে শোনে। তাহলে শ্রবণ করার ক্ষমতা কার আছে? কানের। বোঝা গেল? এবার বিষয়টি কি বোঝা গেল, নাকি আরেকটু বলার চেষ্টা করব? না, যে পদের যে কাজ করার যোগ্যতা থাকা দরকার, বাক্যে যদি সেই পদ সেই যোগ্যতা না রাখে, তাহলে সেটাকে আমরা বলবো যোগ্যতাহীন বাক্য। ওকে, এবার আসি আমরা দ্বিতীয় শর্তে। দ্বিতীয় শর্ত বলা হয়েছিল আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, আবারও বলি, বানানটা কিন্তু উ কয়ে মূর্ধন্যস্বয়ে আকার। দ্বিতীয় শর্ত, আকাঙ্ক্ষা মানে শোনার বা জানার ইচ্ছে। কি দেখা গেল? এইরকম হলো, সে বাড়ি গিয়ে সে বাড়ি গিয়ে 3 ডট, সে বাড়ি গিয়ে কি? সে বাড়ি গিয়ে, সে বাড়ি গিয়ে কি না, যা বলতে চাওয়া হচ্ছে তা কিন্তু শ্রোতার মনে তৃপ্ততা আনছে না, অর্থাৎ শ্রোতার মনে আরো কিছু জানার ইচ্ছে থেকে যাচ্ছে। যদি বাক্যে দেখা যায় এই রকম ঘটছে, অর্থাৎ বক্তা যা কিছু বলতে চাইছে তা যদি শ্রোতার মনে অতৃপ্ততা রেখে দেয়, তাহলে সেটি আকাঙ্ক্ষাযুক্ত বাক্য। তাহলে সে বাড়ি গিয়ে, এটি একটি আকাঙ্ক্ষাযুক্ত বাক্য। এটি সম্পূর্ণ হবে কখন না, যদি বলা হয় সে বাড়ি গিয়ে খেলতে যাবে। সে বাড়ি গিয়ে খেলতে যাবে, তখন বাক্যের পূর্ণতা এলো। অথবা সে বাড়ি গিয়ে ভাত খাবে, সে বাড়ি গিয়ে ঘুমোবে, অথবা সে বাড়ি গিয়ে বিশ্রাম নেবে, তবেই হলো সেটি সঠিক বাক্য, অর্থাৎ আকাঙ্ক্ষাহীন বাক্য। আর যদি বলা হয় সে বাড়ি গিয়ে আর কিছু বলা হলো না, অর্থাৎ খেলতে যাবে বা কিছু বলা হলো না, তখন সেটি হলো আকাঙ্ক্ষাযুক্ত বাক্য। মনে রাখবো, আকাঙ্ক্ষাযুক্ত আর আকাঙ্ক্ষাহীন এই দুটো ঠিকভাবে মনে রাখার চেষ্টা করব। এবার আসি তৃতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে আসক্তি। আসক্তি, এটার ক্ষেত্রেও বলে রাখি, বানান কিন্তু তয়ে তয়ে হ্রস্ব ইকার, কয় তয় নয়, এবং
অবশ্যই তয়ে তয় এর মাথায় মাত্রা দিতেই হবে, না হলে এটা কিন্তু ও হয়ে যাবে। আসক্তি, আসক্তি শব্দের হচ্ছে অর্থ নৈকট্য। কখনো কখনো মাধ্যমিকে প্রশ্ন আসে যে আসক্তি শব্দের অর্থ কি? নৈকট্য। শুধু মাধ্যমিকে কেন, অনেক জায়গাতেই এই প্রশ্নটা আসে যে আসক্তি শব্দের অর্থ কি। মাধ্যমিকে এটি এমসিকিউতে দেখা যায় থাকে যে আসক্তি শব্দের অর্থ কি। তাহলে আসক্তি শব্দের আরেকটা অর্থ পেয়ে গেলাম কি? নৈকট্য। তাহলে অবলিক দিয়ে আমরা লিখে রাখি নৈকট্য, মানে যার কাছে যাকে বসার কথা তাকেই বলা হচ্ছে নৈকট্য। একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি, দেখি। গিয়ে বাড়ি ভাত খাবো। গিয়ে বাড়ি ভাত খাবো, কি বলা হলো? গিয়ে বাড়ি ভাত খাবো। বাক্যটি কি শুদ্ধ? ঠিক ঠিক লাগছে? গিয়ের পরে বাড়ি বসে ঠিক ঠিক অর্থ কি প্রকাশ করছে, নাকি এটা ঠিক করে প্রকাশ করছে যে বাড়ি গিয়ে ভাত খাবো? কোনটি শুদ্ধ বাক্য? বোঝা যাচ্ছে এটি শুদ্ধ বাক্য, তলার বাক্যটি শুদ্ধ। তার মানে বোঝা যাচ্ছে এখানে একই পদ বসেছে, এখানেও চারটে পদ, এখানেও চারটে পদ, এখানেও গিয়ে পদ, এখানেও গিয়ে পদ, এখানে বাড়ি পদ, এখানেও বাড়ি পদ, এখানে ভাত পদ, এখানেও ভাত পদ, এখানে খাবো ক্রিয়াপদ, এখানেও খাবো ক্রিয়াপদ বসেছে, সব একই বসেছে, কিন্তু বসার ক্ষেত্রে তারতম্য ঘটেছে। কি? যার পাশে যার বসার কথা, অর্থাৎ যার নিকটে যার বসার কথা ছিল তার নিকটে সে না বসে অন্য কেউ বসে পড়েছে, ফলে বাক্যটি অশুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তাহলে শুদ্ধ হলো কোনটি? এটি। তাহলে আসক্তি মানে কি বোঝা গেল? নৈকট্য। অর্থাৎ বাক্যে যে পদের নিকটে যে পদের বসার কথা, সেই পদের নিকটে যদি সেই পদ না বসে অন্য কোনো পদ বসে পড়ে, তাহলে সেই বাক্যটি আসক্তিহীন বাক্য। বোঝা গেল? অর্থাৎ ঠিক ঠিক নৈকট্য নেই। আশা করি আমাদের আজকের ভিডিওর যে আলোচনার বিষয় তা বোঝা গেল। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং অন্য কোনো বিষয় যদি জানার ইচ্ছেও থাকে তাহলেও জানাবে। ওকে, থ্যাংক ইউ।